প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইনসাইট পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের শিরোনাম আমরা ঠিক করেছি পাহাড় ও মিয়ানমারের যোগসূত্র কোথায়। বাংলাদেশের ঠিক ওই ফ্রন্টটিতে একাধিক সমস্যায় জর্জরিত। একদিকে যেমন কুকি চীনের আস্ফালন দেখেছি, সেটি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় হিমশিম খাচ্ছে নিয়ন্ত্রণ করতে। এটি এখনও পর্যন্ত বান্দরবানের একটি বড় এলাকায় মানুষজনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে আরাকান আর্মির সাথে মিয়ানমার অংশে জান্তার সাথে যে সশস্ত্র বিদ্রোহ চলছে, তার জের ধরে গত কয়েকদিনে অন্তত 300 বর্ডার গার্ড পুলিশ এবং মিয়ানমার সেনা বাহিনীর সদস্য বাংলাদেশের কাছে আশ্রয় নিয়েছে এবং তাদের মধ্যে তাদের ফেসবুক এবং নানান প্ল্যাটফর্মে রোহিঙ্গাদের নিয়ে নানা রকম সমালোচনামূলক কথাবার্তাও শোনা যাচ্ছে। এই সামগ্রিক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর এম শহীদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, ভূ রাজনীতি এবং রণকৌশল বিশেষজ্ঞ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু মিলিটারি পার্সপেক্টিভ থেকেই প্রথমে একটু শুনতে চাইব জেনারেল কামাল আপনার কাছ থেকে। আপনি সংকটগুলো নিয়ে তো নিঃসন্দেহে অবগত আছেন। এই যে একদিকে কুকি চীনের সাথে মিয়ানমারের যে সংকট, তার কোনো সংশ্লিষ্টতা আপাত দৃষ্টিতে নেই, কিন্তু কুকি চীনে এর আগে আমরা দেখেছি সমতলের জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে তারা, সেটি তখন উৎপাটন করা হয়েছে। কিছুদিন আগে তাদের প্রকাশ্য দিবালোকে ডাকাতি করার মতো ঘটনা আমরা দেখলাম। যৌথ বাহিনীর অভিযান চলছে, এখনো পর্যন্ত 30 জনের বেশি সদস্য গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে, সেটি নিয়ে কাজ চলছে। অন্যদিকে আরাকান আর্মির সাথে এখন যে যুদ্ধগুলো ভেতরের দিকে চলছে, তার দৃশ্যমান কোনো ইমপ্লিকেশন আমরা এদিকে দেখতে না পেলেও, অর্থাৎ গুলির শব্দ যেগুলো আমরা দেখেছি গত মার্চেও কিংবা ফেব্রুয়ারির দিকেও, সেটি না হলেও ক্রমান্বয়ে বিজেপি সদস্যরা আসছে। বাংলাদেশের এই অংশটা কি আসলে একটু বড় চ্যালেঞ্জের মুখে পড়ল বা বাংলাদেশের ইতিহাসের অন্তত গত 2-3 দশকের বিবেচনায় যদি বলেন? ধন্যবাদ আপনাদের আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ আসলে মূলত বড় ধরনের সংকটে পড়েছে রোহিঙ্গা পুশিনের মাধ্যমে 2017 সালে যেটা হয়েছে। সাম্প্রতিক পুরো মায়ানমার জুড়ে যে যুদ্ধটা হচ্ছে, এটা গৃহযুদ্ধ বলুক, মায়ানমার স্প্রিং বলুক, যেটাই বলুক না কেন, তার বড় একটা এফেক্ট আমাদের উপরে পড়ছে। তো এটা সামরিক দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় স্পিল ওভার এফেক্ট। তো পর্যায়ক্রমে একটার পর একটা ঘটনা আমরা লক্ষ্য করছি। এর মধ্যে অতি সম্প্রতি কুকি চীনের যে উত্থান, তাদের উল্লম্ফন বা তাদের যে গেরিলা পর্যায়ে আসা, এটা একটা বড় ঘটনা। তো সার্বিকভাবে এটার সাথে একটা যোগসূত্র থাকতেই পারে, এটাকে অস্বীকার করার বুদ্ধি নেই। এখন মিয়ানমারের যে সমস্যাটা, পুরো মায়ানমার জুড়ে যে গৃহযুদ্ধ চলছে, এটার বড় একটা প্রভাব আমাদের উপরে পড়বে, এটাই স্বাভাবিক প্রতিবেশী হিসাবে। মিয়ানমারের যে প্রবলেমটা, সেটাকে যদি আমরা একটু ইয়েভাবে দৃষ্টিভঙ্গি থেকে একটু সামরিক দৃষ্টিকোণ থেকে দেখি, তো মূলত এটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন একটা প্রসেস শুরু হয়েছে। খুব সংক্ষেপে এতটুকুই বলতে পারি যে মিয়ানমার সৃষ্টির পর থেকে এখন সবচেয়ে নাজুক অবস্থা জান্তা সরকার রয়েছে। তো সুতরাং পুরো মায়ানমার জুড়ে যে বিদ্রোহের আগুন জ্বলছে, এটা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে বলা মুশকিল, তবে ধারণা করা যাচ্ছে মিয়ানমার ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এর সাথে কুকি চীনের উত্থানটা কেন আমাদের জন্য উদ্বেগজনক, বিকজ যে কোনো গেরিলা ওয়ারফেয়ারের জন্য 3টা পর্ব থাকে: প্রি গ্যারিলা ওয়ারফেয়ার, গ্যারিলা স্টেজ এবং হচ্ছে কনভেনশনাল অফেন্সিভ। তো এতদিন ধরে কুকি চীন 2017 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা, নাথান বোম এটা প্রতিষ্ঠা করেছে, এবং তখনই কিন্তু প্রাথমিকভাবে একটি জঙ্গি গোষ্ঠীকে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে হিন্দাল সার্কিয়া আমরা একটা প্রতিবেদন তখনই লক্ষ্য করেছিলাম, তখনই কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিল। ঠিক ওই সময়টাই তারা ডিক্লেয়ার করেছিল তারা কিন্তু বড় ধরনের ইয়েতে যাবে এবং ব্যাংক লুটপাট এই ধরনের ঘটনা ঘটাবে। তো যাই হোক, এখন যেটা মূল যে বিষয়টা যে জন্য এটার উত্থান, সেটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে শান্তি চুক্তি নিয়ে পাহাড়িদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। সো কুকি চীন দেখেন, এরা কিন্তু মূলত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। এর আর একটা নাম হচ্ছে বোম পার্টি, বিকজ বোম সম্প্রদায়, পার্বত্য চট্টগ্রামের বোম সম্প্রদায়, এটার হচ্ছে গিয়ে মূল লোকজনের এই সম্প্রদায়ের। এবং সৌভাগ্যক্রমে রুমার বান্দরবানের রুমা উপজেলা, আমি যেখানে 2বার চাকরি করেছি এবং ওই জায়গাটা আমি খুব ভালো করে চিনি, যে জায়গাটাতে এরা সংগঠিত হয়েছে, বেতেলপাড়া। তো যাই হোক, এখানে বোম সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম মোট জনগোষ্ঠী কিন্তু 1.5%।
6 থেকে 8 হাজার লোক। কিন্তু কথা হলো খুবই ইন্টারেস্টিং, যেটা নাম কুকি চিন কেন হলো? কুকি চিন হওয়ার কারণ হচ্ছে এটা প্রতিবেশী দুটি দেশের কুকি এবং চীন সম্প্রদায়ের লোকজনের সাথে সম্পৃক্ত করা। মূলত তারাও খ্রিশ্চান, এরাও খ্রিশ্চান। এখানে মিজোরামের কুকি এবং মিয়ানমারের চীন প্রভিন্সের চীন সম্প্রদায়, এই সব মিলে রাঙ্গামাটি এবং বান্দরবান উপজেলায় মোট 8টা উপজেলা, এই 8টা উপজেলাকে নিয়ে তারা একটা স্বায়ত্তশাসিত এলাকা দাবি করে আসছে। তো এখন এই যে ঘটনাটা ঘটলো, এটার কারণ হচ্ছে দুই ধরনের বঞ্চনা। এক হচ্ছে গিয়ে তারা সরকারের কাছে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য এক ধরনের বঞ্চনা, আর দ্বিতীয়ত হলো শান্তি চুক্তির মধ্যে যারা আছে পাহাড়ে কিন্তু সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে চাকমা সম্প্রদায়, চাকমাদের কাছে তারা বঞ্চিত। সো উভয় ক্ষেত্রে আমরা এই বঞ্চনার কারণে, কারণ পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি হয়েছে এখানে কিন্তু মূল চেতনা যেটা আমরা বলি, মুক্তিযুদ্ধে যেমন বলি আমাদের মূল চেতনা একটা, এদের কিন্তু মূল চেতনা ছিল তাদের অ্যানচেস্ট্রাল জমি ফেরত দেওয়া হবে বা ভূমির বন্দোবস্ত করা হবে। কিন্তু এই শান্তি চুক্তিতে 1997 সালের 2রা ডিসেম্বর শান্তি চুক্তি হয়েছে, এখানে 72টি ক্লজ আছে, তার মধ্যে 25টা বাস্তবায়ন হচ্ছে, 18টি আংশিক বাস্তবায়ন হচ্ছে, কিন্তু ভূমি বন্দোবস্তের কোনো কিছু করা সম্ভব হয়নি। না হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের সমতলের ভূমির মতো তাদের ব্যবস্থা নয়। তাহলে যেটা হলো, কারণ ওখানে হচ্ছে কি হেডম্যান বা কারবারি জমি বেটে দেয়, পাহাড় এইটা পাহাড়, তোমার এইটা পাহাড় ইত্যাদি। সো আমাদের মতো এটার সিস্টেম না, এটা কোনোদিনই বাস্তবায়ন করা সম্ভব না। সো একাধিক ভূমি কমিশন হয়েছে, একাধিক চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, এবং এতে প্রায় 27,000 আপনার মামলা পড়েছে, একটারও কিন্তু সমাধান হয় না। সো দীর্ঘদিনের বঞ্চনার কারণে তারা কিন্তু এখন নিজেদের জন্য নিজেরা উভয় দিক থেকে, সরকারের দিক থেকে, তারপরে চাকমাদের দিক থেকে, সব দিক থেকে নিজেদেরকে বঞ্চিত হতে এর একটা মানে বিদ্রোহের একটা অবস্থান তৈরি করেছে। তাদের যে সশস্ত্র অবস্থান, তাদের যে চেষ্টা এবং দাবি, সেটি তো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে অবশ্যই। সেই জায়গা থেকে, এবং তাদের যে সশস্ত্র আস্ফালন, আমরা এই ব্যাংক ডাকাতির মতো ঘটনা দেখলাম, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চলছে। একই সাথে শান্তি কমিটি আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু একটি গণমাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী কোজেন্দ্রলাল ত্রিপুরা তিনি বলেছেন যে এই কমিটি সম্পর্কে তিনি কিছু জানেন না। পার্বত্য আঞ্চলিক পরিষদ তাদের মূলত এই কমিটিটি। র্যাবের মহাপরিচালককে গতকাল জিজ্ঞেস করা হয়েছিল, কুকি চীনের পক্ষ থেকে বারবার তাদের ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে এই পাহাড়ি জনগোষ্ঠীর সাথে তারা কোনো আলোচনায় আসলে যেতে চান না, তারা সরকারের কারোর সাথে বসতে চান। সেই সুযোগটা তৈরি করার কোনো রকম কি পরিকল্পনা আছে কিংবা থাকা উচিত আপনার মনে হয়? অবশ্যই থাকা উচিত। এখানে যে জিনিসটা আমি বলতে চাইলাম যে একটা বঞ্চনা, একটা হতাশা দীর্ঘদিনের, এই কুকি চীন তারা সংগঠিত হওয়ার পরে প্রথম সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে, পিসিজিএসএস এর উপর আক্রমণ করেছে, ইউপিডিপির উপর আক্রমণ করেছে। মানে এমন কোনো স্টেক হোল্ডার নাই যাদের সাথে তারা এই ধরনের আক্রমণ বা হিংসাত্মক কার্যক্রম পরিচালনা করেনি। তাহলে বিষয় হচ্ছে যে হ্যাঁ, একটা শান্তি আলোচনা হচ্ছিল, শান্তি আলোচনা কারা করছে? বান্দরবন জেলা পরিষদ যে আছে তার চেয়ারম্যান, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সব কিছু কিন্তু আপনার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হওয়ার কথা ছিল। এখন দেখেন, মন্ত্রী হচ্ছে সরকারের, ওখানকার সংসদ সদস্য হচ্ছে সরকারের, এবং এই যে আঞ্চলিক পরিষদের যারা আছেন নেতৃস্থানীয় তারা হচ্ছে সরকারের। সুতরাং একটা দীর্ঘদিন তাদের একটা স্টাডিতে এরকম হয়েছে যে যারাই আলোচনা করব তারাই একটা গোত্রকে প্রতিনিধিত্ব করে। এবং বান্দরবনে যেখানে আলোচনা সেখানে কিন্তু মারমা হচ্ছে মেজরিটি, 25% পার্বত্য চট্টগ্রামে মারমা, এবং তার মধ্যে প্রায় 55% হচ্ছে গিয়া বান্দরবান এলাকায়। এখানে যে শান্তি আলোচনা হচ্ছিল এটা একেবারেই অনানুষ্ঠানিক এবং আনঅফিসিয়াল, এটা কোনো না কোনোভাবে এটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। কিন্তু যখন এইরকম একটা ঘটনা ঘটলো, আমরা যেটা জানতে পেরেছি, এই ঘটনা ঘটানোর 2-4 দিন আগে থেকে তারা যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, মানে নেতৃস্থানীয় লোকজন জানতো। সুতরাং এটা কোনো অর্গানাইজড আলোচনা নয়। এবং তারা কুকি চীনের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে আমরা আসলে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না কাউন্টার পার্টকে, এটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো বিষয় নয়। এখন সরকারের পক্ষ থেকে আমার মনে হয় একটা নিরপেক্ষ আলোচনা কোনো সময় বন্ধ করা উচিত না, যে কোনো পর্যায়ে হোক না কেন সরকার কোনো সময় আলোচনা বন্ধ করতে পারে না, এটা তাহলে ব্যাকফুটিংয়ে সরকার চলে যাবে। আলোচনার দরজা খোলা রেখে এটা বিকল্প পথ বের করতে হবে। তাদের যে দাবিগুলি আছে এই দাবিগুলি
কতটুকু মেটানো সম্ভব সেদিকে দৃষ্টি দিতে হবে। তাছাড়া এই সমস্যার কিন্তু আজকে কোকিচিন আছে, কালকে আরেকটা গ্রুপ আসবে, কেউ না কেউ এই বিষয়টা নিয়ে সামনে আসবেই, এটাই হলো বাস্তবতা। ধন্যবাদ জেনারেল কামাল। প্রফেসর শহীদুজ্জামান, মানে এই যে একটা বড় চ্যালেঞ্জের মুখে, একদিকে মিয়ানমার, একদিকে কোকিচিন, এই পার্বত্য অঞ্চল থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত, টেকনাফ পর্যন্ত পুরো অঞ্চলটি মোটামুটি একটি চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এই চ্যালেঞ্জটি কতটা আসলে দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক কিংবা জিওপলিটিক্যাল? দেখেন, আমার কাছে আমি যতদূর পর্যবেক্ষণ করছি, একজন বেসামরিক নিরাপত্তা বিশারদ হিসাবে আমি অবশ্য মিলিটারি অ্যাসপেক্টসগুলো সম্পর্কে অত ক্লিয়ারলি ইনফর্ম না, যেহেতু আমি খুব একটা ওইখানে কখনো সময় কাটাই নেই। ব্রিগেডিয়ার সাহেব যেভাবে একদম তার নিজের চোখে দেখা বাস্তবতা তুলে ধরছেন, তবে আমার ধারণা হচ্ছে যে এই কোকিচিনের যে ঘটনাটা ঘটেছে, এটার সাথে আমরা জানতে পেরেছি যে কাচিন লিবারেশন ফ্রন্টের একটা যোগসূত্র রয়েছে, এবং তারা নাকি কাচিন লিবারেশন ফ্রন্ট আর্মস প্রোভাইড করেছে এদেরকে এবং এনকারেজ করেছে। এর সত্য মিথ্যা আমরা এখনও প্রমাণ করা সম্ভব হয়নি, এবং গভর্নমেন্টও এটা নিয়ে কোনো ক্লিয়ার স্টেটমেন্ট দেয়নি। তবে এটুকু তো বোঝা যাচ্ছে যে মায়ানমারের যে গৃহযুদ্ধটা চলছে, এবং যেহেতু অনেকখানি কনভিনসিং রিপোর্টস বের হয়েছে যে রুলিং রেজিম এখন ভেরি মাচ অন দ্য ব্যাকফুট, যেটা আগে কখনো এত চূড়ান্ত পরাজয়ের বাস্তবতা ঘটতে পারে মনে হয়নি। এই বাস্তবতাটা হয়তো এনকারেজ করেছে আমাদের এই হিল ট্র্যাক্টসে এই ধরনের একটা ডিপ্রাইভড ছোট সম্প্রদায়কে একটা যোগাযোগ খুঁজে বের করে, তারপর যে নেতৃত্ব দিচ্ছে সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিল, এবং সে দীর্ঘ সময় চাকরি অ্যাপ্লাই করে চাকরি পায়নি। এদের একটা হয়তো নিশ্চয়ই ইতিহাস আছে যে তারা বঞ্চিত, এবং খুবই ভয়াবহভাবে বঞ্চিত, যেটা কিছুক্ষণ আগে আলোচনায় বের হয়ে এসছে। তো এই বঞ্চনার শিকার হওয়াটা, এটা তারা এক্সপ্লয়েট করতে পারছে বিকজ ওই যে মায়ানমারে যে গৃহযুদ্ধটা চলছে এটার সাথে লিঙ্কড হয়ে। এখন একটা বড় সমস্যা হচ্ছে আমাদের জন্য যে সরকারি পর্যায়ে বাংলাদেশ সরকারের যে অ্যাপ্রোচ টু দ্য মায়ানমার ক্রাইসিস, এটা পুরাপুরি রাজধানী ভিত্তিক, ক্যাপিটাল সিটি ভিত্তিক। এখানে কতখানি বাস্তবতা রয়েছে, এবং অন্যান্য দেশে ইনসার্জেন্ট মুভমেন্টসগুলো ট্যাকেল করতে হলে ইনসার্জেন্ট গ্রুপসগুলোর সাথেও যে সরাসরি ডায়ালগে থাকতে হয়, ইন্টেলিজেন্স বডিজগুলো সরাসরি তারা ভিতরে প্রচুর তথ্য সংগ্রহ করে, প্রভাবিত করে। এই বাস্তবতাগুলো মনে হয় বাংলাদেশের এই গভর্নমেন্টের বেলায় আটারলি মিসিং, খুবই ভয়াবহভাবে মিসিং। সরকারি পর্যায়ে সমস্ত ওই যে বলে না, ইউ পুট ইউর এগস ইন ওয়ান বাস্কেট, সমস্ত জোর দেওয়া হয়েছে টাটমাডর উপরে। এবং গত 2-3 বছরে যেখানে ক্লিয়ারলি মিলিটারি ফ্যাক্টস বের হয়ে আসছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে, যে অত্যন্ত বাস্তব প্রয়োজন হচ্ছে এই ওয়ারিং গ্রুপসগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে একটা নির্ণয় করা যে আমাদের স্বার্থ কিভাবে পরিচালিত করতে চাই। যেমন ধরেন, আমরা চাইব যে রোহিঙ্গারা যথাশীঘ্র যেন ফেরত যায় আরাকানে। এখন বাস্তবতা হচ্ছে যে আরাকান আর্মি যে ক্লিয়ারলি প্রিডমিনেন্ট, এর কোনো সন্দেহ নাই। আমরা গত 2 মাস থেকে বিভিন্ন সূত্রে যে খবর পেয়েছি এবং এটা নিয়ে যে আলোচনা হয়েছে, ধরে নেওয়া হয়েছে যে আরাকান আর্মি তারা যেসব তাদের আশেপাশে টাটমাডর সাথে যেসব ভিক্টরিগুলো অ্যাচিভ করছে, এখন মেইন ফোকাস হবে ক্যান্টনমেন্টগুলো, যে সিতুয়ে, তারপর আরও কিছু আশেপাশে। এটাই সামনে ওদের জন্য একটা ক্রিটিক্যাল পিরিয়ড। আর তারা অনেক ইঙ্গিত দিয়েছে, আমরা যা জানতে পারলাম। যেমন আমি একজন আরাকান আর্মির এক সিনিয়র অ্যাডভাইজার, আমাদের ব্রিগেডিয়ার সাকাওয়াতের সাথে যোগাযোগ আছে, আমার সাথে যোগাযোগ আছে, আজকেও আমাকে ফোন করেছে ব্রিসবেন থেকে, এবং সে সিনিয়র অ্যাডভাইজার আরাকান আর্মির। আমাকে বলছে যে স্যার দেখেন, এটা তো খুবই খারাপ খবর,
আমরা গত 2-3 মাস থেকে আশা করছিলাম যে আমরা রোহিঙ্গাদের একটা অংশ এমনভাবে পরিচালিত হবে যেখানে তারা সরাসরি আরাকান আর্মির সাথে একটা ট্যাকটিক্যাল ইউনিটি করে ওই যে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনটা, তারা আরসার ব্যাপারে তাদের আগ্রহ নাই, কিন্তু রোহিঙ্গাদের রিক্রুটিং যে ইউটিলিটি রয়েছে সেটার মাধ্যমে আরাকান আর্মির সাথে তার যোগাযোগ সৃষ্টি হবে। আমাদের অনেকের কাছেই মনে হয়েছিল যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, যে আমাদের রোহিঙ্গা পপুলেশন যারা এই ক্যাম্পসে বছরের পর বছর ধরে ড্রাগ অ্যাডিকশন, তারপর নানা রকমের ক্রাইমে ইনভলভ হচ্ছে, যে এই যে ঊর্ধ্ব বয়সের ছেলেগুলা, এদেরকে ফাইটিং ফোর্সে যদি জয়েন করানো যায় এটা হয়তো রিয়ালিস্টিক হবে। এবং আমার ধারণা অন্য যে কোনো দেশ হলেই কিন্তু সেই দেশের, আমি এটা আগেও কয়েকবার বলেছি, যে গোয়েন্দা বাহিনী কিন্তু এইসব বিষয়ে নেতৃত্ব দেয়, কারণ সরাসরি তো কূটনীতিকরা যোগাযোগ করবে না, গোয়েন্দারা পথ বের করে দেয়। যে ওইভাবে আরাকান আর্মির সাথে আমাদের এই রোহিঙ্গা যে ক্যাম্পসের পপুলেশন, ইউ কুড হ্যাভ জেনারেল ফজলুর রহমান, আমাদের অত্যন্ত পরিচিত একজন সামরিক ব্যক্তিত্ব, উনি সরাসরি বারবার বলছেন যে একটা রোহিঙ্গা ফাইটিং ফোর্স অ্যারাউন্ড 50,000 হওয়া উচিত। এখন যে কথাটা ফাইনাল নিয়ে আমি বলে নেই, সবচেয়ে বিয়োগান্তক খবর হচ্ছে এই যে এটা কালকে মেজর এমদাদ 71 টিভিতে তুলে ধরেছে, উনি ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন মায়ানমারে এক সময়, উনি এবং আমিও এটা আমাকে স্বয়ং নিজে মিস্টার মং সেকেন্ড টাইম আজকে আমাকে জানালেন ব্রিসবেন থেকে, যে প্রায় 1000 রোহিঙ্গা সামহাউ দে হ্যাভ বিন লিওর্ড, তাদেরকে প্রলোভন দেখিয়ে কিছু গোষ্ঠী রোহিঙ্গা ক্যাম্পস থেকে তাদের নিয়ে এখন এই তাতমাডর অধীনে তারা ট্রেনিং নিচ্ছে। এবং যেই ভয়ে এরা কীভাবে, আমি তো জিজ্ঞেস করলাম যে তাতমাডর তো বেশিরভাগ এরিয়াতে অন দ্য ব্যাক ফুট, তাহলে এই রোহিঙ্গা 1000 রোহিঙ্গাকে নিয়ে তারা রাখবে, ট্রেনিং দিবে, এই রকমের ওদের লেভারেজ কি রয়েছে? সে বলল যে স্যার দেখেন এরকম কিছু জায়গা আছে যেখানে হচ্ছে। এখন মেইন প্রবলেমটা হচ্ছে ওই ভদ্রলোক দাবি করলো মিস্টার মং যে আরাকান আর্মি চিফ তাকে বলেছে যে আমরা সব মনিটর করতেছি, আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে, ভবিষ্যতে কোনো এক সময় যখন রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রশ্ন আসবে এই ডকুমেন্টেশনগুলো আমরা তুলে ধরব। আরেকটা যেটা ফাইনাল হচ্ছে যে এদেরকে সামনে ঠেলে দেয়া হবে আরাকান আর্মির সামনে। এখন মিস্টার মং বলছে যে যেখানে স্বয়ং তাতমাডভ এই প্রফেশনাল আরাকান আর্মির সাথে পেরে উঠছে না এবং এত বিশাল ক্যাজুয়ালিটিজ হচ্ছে, তাহলে এই যে আপনার এইসব রোহিঙ্গা এরা মিসলেড হয়ে এখন আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যদি নামতে যায়, ইউ ক্যান ইমাজিন। এটা আপনি যেটা বলছিলেন যে মানে যোগাযোগটা তাতমাড নির্ভর, তবে আজকে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান কিন্তু একটা মন্তব্য করেছেন যে আমাদের মিয়ানমারের নেতৃত্বের সাথে যোগাযোগ আছে, কিন্তু যেহেতু তাদের অনেকেই নিষেধাজ্ঞা প্রাপ্ত, ফলে তাদের সাথে যোগাযোগ রাখাটা একটা ঝুঁকিও বটে। এক বন্ধুকে খুশি করতে গিয়ে আরেক বন্ধুর বিরাগভাজন হওয়ার কোনো সুযোগ নেই। মানে তার মানে কি আমাদের নন স্টেট অ্যাক্টরদের সাথে যোগাযোগ করার, সেটি প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে করার একটি চিন্তা ভাবনা, আমি জানি না সেটা আছে বা কিনা। অ্যাবসলিউটলি আই ডিসএগ্রি উইথ হিজ স্টেটমেন্ট। দেখেন আমি সবসময় যোগাযোগ রাখি আমার ব্যাচমেট যারা 47th PM-এ, জেনারেল ফজলেলাহি আকবর, তারপর ইভেন আই নো লেফটেন্যান্ট জেনারেল আকবর DGFI চিফ ছিল, আমার 13 বছরের জুনিয়র ফৌজদারহাটে, এদের সাথে যোগাযোগ রাখি। এবং এই যে আজকে আমি কিছুক্ষণ আগে এটা পড়লাম, ইট ইজ অ্যাবসার্ড। এটা কিভাবে সম্ভব যে ও তাদেরকে খুশি করতে হয়? প্রথমত এই তাতমাডা কিভাবে বাংলাদেশের বন্ধু হতে পারে? এটা কখনো সম্ভব? তাতমাডা যেখানে আশেপাশে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য দে আর গোয়িং টু বি ট্রাইড ফর ওয়ার ক্রাইমস, এবং বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় এভিডেন্স প্রোভাইড। কিন্তু স্যার আমার সাথে বাংলাদেশের সাথে মিয়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে স্যার, সেটিও তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কূটনৈতিক সম্পর্ক মায়ানমারের সাথে ততটুকুই থাকবে যতটুকু ট্যাকটিক্যাল
ইন্টারেস্ট অফ বাংলাদেশ নেসেসারি। এখনও কি বোঝবার সময় হয় নাই যে টাটমাটো কোনো দিনও রোহিঙ্গাদের ফেরত নেওয়া এদের পক্ষে সম্ভব হবে না? এখনও কি বুঝবার সময় হয় নাই যে আপনি আরাকান আর্মি সহ ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে যদি যথার্থ গুরুত্ব না দেন, তাহলে আপনার যে জাতীয় স্বার্থ যে রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব সেফলি সিকিউরলি আমরা আরাকানে ফেরত পাঠাতে চাই, সেটার পথ গাইডলাইন তো আপনি হাত গুটিয়ে বলছিলেন যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, আমরা কোনো ইয়েতে জড়াবো না। ওয়েল, ইন দ্যাট কেস ইউ উইল পে দ্য প্রাইস। জড়াবো না, আপনি তো জড়াচ্ছেন টাটমাডর সাথে, বুঝছেন? ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতে যাচ্ছি যে গত কয়েক মাস ধরে আমরা অনেকেই এটা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ সরকারের সাথে এনইউজির ভালো যোগাযোগ হয়ে গেছে, এবং ফরেন সেক্রেটারি শহীদুল হক সেদিন বলছি, আমরা অ্যাম্বাসেডর ফয়েজের সাথে আমি এখানে একটা টক শোতে আমি মেনশন করলাম, যখন অ্যাম্বাসেডর ফয়েজ অ্যাগ্রিড যে এই আমাদের পাস্ট ফরেন সেক্রেটারি বলেছে আমরা কিভাবে ধরে নিই যে যোগাযোগ নেই, অবশ্যই আমাদের সাথে একটা যোগাযোগ যদি সত্যি থেকে থাকে, তাহলে এই ধরনের সুইসাইডাল কিভাবে হয় যে 1000 রোহিঙ্গা যে টাটমাডর সাথে জয়েন করে আমাদের রোহিঙ্গা ফেরত যাওয়ার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ স্যাবোটাজ করে দেয়? এটা তো বলতে গেলে ভবিষ্যতের জন্য একটা মারাত্মক অশনি সংকেত। কেননা আমরা একটা বিরতি নিয়ে ফিরে আবার একটা আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ ইনসাইড পলিটিক্সে। আজ কথা বলছি পাহাড় ও মিয়ানমারের যোগসূত্র কথায়। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এম শহীদুজ্জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। আমি আবারও একটু জেনারেল কামাল আপনার কাছে যেতে চাই। যে সংকটগুলোর কথা আপনারা আলোচনা করলেন দুজনই, এই সামগ্রিক সংকটে তাহলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ তো বটেই, কিন্তু সেই চ্যালেঞ্জ থেকে উতরে যাওয়ার পথ কি কি? এখানে কতটা আসলে কূটনৈতিক দায়িত্ব, কতটা মিলিটারি অ্যাফেয়ার্সের রেসপন্সিবিলিটি, কতটা আসলে পলিটিক্যাল উইলের বিষয় আছে, নাকি সব কিছু সমন্বয়? মানে আপনার কি মনে হয় একটি প্রয়োজনীয় সমন্বয় এখানে আছে? যখন শান্তি কমিটির বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলছে আমি জানি না, তার মানে কি সমন্বয়হীনতার কোনো শঙ্কা দেখেন আপনি? আমি শান্তি আলোচনা যেটা চলছে এটাকে খুব সিগনিফিকেন্ট কিছু মনে করি না। একটা উদাহরণ দিয়ে বললাম, একটা আঞ্চলিক বিষয়, এবং এটার মধ্যে মাননীয় মন্ত্রী যেটা বলেছেন তার মধ্যে কিন্তু একটা হতাশা বলেন, ক্ষোভ বলেন, তারই কিন্তু এটা বহিঃপ্রকাশ। একজন দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী জানবেন না এখানে একটা আলোচনা হচ্ছে, এটা স্টেটমেন্ট, এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটাই আমার খুব দায়িত্বশীল একটা আচরণ মনে হয় না। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে সামরিক দায়িত্ব যদি বলেন, ইনফ্যাক্ট প্রত্যেকটা দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে ডিপ্লোমেসি। সুতরাং ডিপ্লোমেসি দিয়েই আমাদের প্রথম এটা মোকাবেলা করতে হবে। এখানে যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিবেচনা আনতে হবে, যে আমি আগেও একটু যেটা বললাম যে সবচেয়ে নাজুক সময় কিন্তু এখন মিয়ানমার সরকার পার করছে। গত 62 বছরে তাদের স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বল এবং নাজুক অবস্থা। এই সময় যে কোনো ধরনের জোর তৎপরতা কিন্তু বড় ধরনের ভালো ফলাফল নিয়ে আসবে। এখন ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা দেখেন অত্যন্ত মিয়ানমারের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক অম্লমধুর। স্বাধীনতার পরে কিন্তু মিয়ানমার একটা দেশ আমাদেরকে প্রথম পর্যায়ে আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল। 70s পর্যন্ত মিয়ানমারের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারপরে সম্পর্ক কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে গেছে। 2008 সালে ডেউ কোম্পানির মাধ্যমে একটা অফশোর কূপ একটা এক্সপ্লোর করতে আসছিল মিয়ানমার, কোরিয়ান ডেউ কোম্পানির মাধ্যমে। তখন আমাদের নেভাল শিপ গিয়ে ওখানে গিয়ে যখন হুমকি দিল, তখন তারা সরে চলে গেল। সিন্স দেন তখন থেকে কিন্তু মিয়ানমার মিলিটারিলি ডেভেলপ করছে। যে কোনো দেশ তার একটা পার্সিভ এনিমি থাকতেই হবে, যদি নাও থাকে তাও কিন্তু একটা কল্পিত এনিমি ধরে তার ডিফেন্সটাকে শক্তিশালী করতে হবে। আমি সিঙ্গাপুরের উদাহরণ দিতে পারি। সিঙ্গাপুরের তো কোনো এনিমি নাই, কিন্তু সিঙ্গাপুরের এখন আর্ম ফোর্সেস বা সিঙ্গাপুরের যে মিলিটারি হার্ডওয়্যার ক্যাপাসিটি, এটা পৃথিবীর হাতে কোনো কয়েকটা দেশের মধ্যে একটা। তো দেখেন, আমরা মিয়ানমার যেখানে 2008 থেকে তাদের মিলিটারি ক্রমশ ডেভেলপ করতে, অবশ্যই বাংলাদেশকে বেস লাইন ধরে, তো সেখানে কিন্তু আমরা এই জিনিসটা খুব একটা যত্নবান ছিলাম না। অ্যান্ড মিলিটারি লাইন্স অফ অপারেশন এটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেবে মিলিটারি লাইন্স অফ অপারেশন, তখনই শুধু মিলিটারি কাজ, এর আগে কিন্তু মিলিটারি কোনো কাজ নেই। তাহলে এখন মূলত যে কাজটা করতে হবে সবচেয়ে নাজুক সময়, আপনার যখনই ওয়েন দ্য আয়রন ইজ হট, তখনই আপনাকে হিট করতে হবে। এখন কিন্তু একটা খুবই উৎকৃষ্ট সময় আমাদের পার হয়ে যাচ্ছে।
আমরা 2017 পরে যে বড় ইনফ্ল্যাক্সটা আসলো, তারপর অদ্যাবধি একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারলাম না। এটা অবশ্যই আমাদের জন্য ডিপ্লোম্যাটিক্যালি খুব একটা ভালো খবর নয়। সেক্ষেত্রে এখানে যেটা প্রয়োজন ছিল, রাষ্ট্রীয়ভাবে এখনও সময় আছে, যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় তাহলে এটার জন্য সুযোগটাও কিন্তু দীর্ঘমেয়াদী হবে এবং এটা প্রোট্রাক্টেড হবে, কোনো সন্দেহ নাই। যেটা মানে বলছি যে এত সহজে কিন্তু মিয়ানমারের গৃহযুদ্ধের অবসান হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য কি করা উচিত ছিল, এটার জন্য একটা ডিপ্লোম্যাট স্যাররা ভালো বলতে পারবেন, 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি। 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি কি? বাংলাদেশ গভর্নমেন্ট মিয়ানমার গভর্নমেন্টের সাথে, বাংলাদেশ গভর্নমেন্ট এনইউজির সাথে, বাংলাদেশ গভর্নমেন্ট আরাকান আর্মির সাথে, আমাদের এনজিও তাদের এনজিওর সাথে, আইএনজিওর সাথে, মিডিয়ার সাথে, বিজনেসম্যান যতগুলি মিনস আছে সবগুলিকে ইন্টিগ্রেট করতে অবশ্যই একটা রাষ্ট্রীয় পর্যায়ে একটি সিদ্ধান্ত বা কৌশল থাকতে হবে। সব কিছুতে প্রকাশ্য আসবে না। আমি একটা হাইপোথেসিস বলি, যদি এখন আরাকান আর্মি কিন্তু মোটামুটি আরাকানের মানে রাখাইনের 80% এলাকা দখল করে নিয়েছে, গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা, তার মধ্যে বুথিডং যেখানেটা তাদের লাইট ইনফেন্ট্রি ডিভিশন আছে, আকিয়েব তারা নিতে পারে, সিতুয়ে যেটা তো এবং সিতুয়ে হচ্ছে ওদের ক্যাপিটাল, মানে আরাকানের ক্যাপিটাল, এগুলি দখল করতে পারেনি, কিন্তু পুরো এলাকা তারা বাকি দখল করে নিয়েছে। এখন কথা হলো যে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মিয়ানমারের সংবিধান 2008 সালে যেটা হয়েছে সেটাতে স্পষ্ট বলা আছে যে পেরিফেরিতে যে মানে উপজাতি ভিত্তিক যে অঞ্চলগুলি আছে সেগুলির ব্যাপারে এক আইন এবং বামারদের জন্য আর এক আইন। এই যে আপনার রোহিঙ্গা যে ক্লিনজিং, এটা কিন্তু শুরু হয়েছে 2012 সালে, এটা কিন্তু মধ্য মিয়ানমারে শুরু হয়েছে, তারপরে না এটা এই জায়গায় আসলো। এবং এদেরকে দেখেন, ইভেন যারা ধর্মীয় সন্ন্যাসী আছে, ভিক্ষু, তারাও কিন্তু এই আন্দোলনে করেছে। সে সময় ধর্মীয় ভিক্ষু তাতমাদয়, ইভেন আমাদের যে বিশাল একটা আশার প্রতীক ছিল অং সান সুচি, অং সানের মেয়ে, সারা জীবন যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনিও ওই জান্তা সরকারের সুরে কথা বলতে শুরু করলেন। সো অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু বঞ্চিত। অ্যাজ এ রেজাল্ট আমি যেটা এখন দেখতে পাচ্ছি যে টুডে আর টুমরো আরাকান হয়তোবা স্বাধীন হয়ে যাবে। যদি আরাকান স্বাধীন হয়ে যায় আরাকান আর্মির মাধ্যমে রাখাইন, তাহলে আমাদের অবস্থানটা কি হবে? তো সব কিছু তো প্রকাশ্য আলোচনা আসবে না। গভর্নমেন্ট স্ট্র্যাটেজি কিছু আসবে, পাবলিক কিছু আসবে, ইন্টারনাল। প্রত্যেকটা দেশের ফরেন পলিসির ক্ষেত্রে একটা থাকে আপনার স্টেটেড অবজেক্টিভ, আর একটা থাকে হিডেন অবজেক্টিভ। হিডেন অবজেক্টিভ নিয়ে ভিতরে কাজ করা যারা এক্সপার্ট তারাই কাজ করবে। সুতরাং এখন একটা সময় আমাদের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপটা নেওয়া উচিত, একটা স্ট্র্যাটেজি সেট করা উচিত, যার মাধ্যমে এই যে রোহিঙ্গা ডায়াসপোরা, আপনি চিন্তা করেন, রোহিঙ্গাদেরকে বলির পাঠা বাড়ানো হচ্ছে। এখন বাংলাদেশে আছে 15 লক্ষ রোহিঙ্গা, আজকে মিয়ানমারে আছে 6 লক্ষ রোহিঙ্গা, পাকিস্তানে আছে 5 লক্ষ রোহিঙ্গা, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে রোহিঙ্গা আছে তাদের জন্য এখন সামনে চয়েস খুবই সীমিত। তারা যদি এখন জান্তা সরকারের পক্ষে যোগদান করে তাহলে এক অবস্থান, আর যদি আরাকান আর্মির পক্ষে যোগদান করে তাহলে আরেকটা অবস্থান। যদি কোনো দিকে না যায় এদের ভবিষ্যৎ একেবারে একেবারেই শেষ হয়ে যাবে। এবং যদি এরা আরাকান মানে জান্তা সরকারের পক্ষে যায় তাহলে এরা যদি জিততে না পারে তাহলে হবে এরা রাজাকার। সো ভবিষ্যতে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ব্যাপারটা যতটা সম্ভাবনা ছিল এই যুদ্ধ শুরু হওয়ার আগে, এটা কিন্তু আরও দিনে দিনে ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। ধন্যবাদ প্রফেসর শহীদুজ্জামান। এই যে বাংলাদেশ মিয়ানমারের এবং মিজোরাম, কুকি, এই জায়গার ডেমোগ্রাফি টপোগ্রাফি নিয়ে যে বিশ্লেষণ বললেন জেনারেল শামীম, আপনি তার সাথে একটু যদি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের রোলটা একটু বিশ্লেষণ করেন। চীন আমাদেরকে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিল মেডিয়েট করার। 2017-তে নিউ ইয়র্কে একটি ট্রাইপার্টি বৈঠকও হয়েছিল। ভারত এখনো পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে দৃশ্যমান কোনো করেনি, কিংবা আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্ররা দৃশ্যমান কোনো পদক্ষেপ রাখেনি। তার মানে কি এই রাখাইন কিংবা আরাকানকে কেন্দ্র করে, মিয়ানমারকে কেন্দ্র করে সবার যে স্বার্থ, সেই স্বার্থের মধ্যে বাংলাদেশ একটি মানে স্যান্ডউইচের মতো অবস্থায় আছে? এটা কি বুঝতে আর বাকি আছে? আপনি ইউ আর লুকিং অ্যাট ম্যাক্রো লেভেল প্লেয়ার্স। চীন করে দেবে, আমেরিকা করবে, ভারত করে দেবে। অ্যাবসলিউটলি বোগাস। দিস ফরেন পলিসি ইজ অ্যাবসার্ড। গত 2-3 বছর ধরে বলে আসছি এইসব ফোরামে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, দিস ইজ গার্বেজ।
ইউ ক্যান থিঙ্ক অফ ইট কোল্ড ওয়ারের সময় যখন অলরেডি সেটেলড ইস্যুস ওয়ার্ল্ড অর্ডার ছিল, তখন আপনি বলতে পারতেন ইট মিনস দ্যাট ইউ উইল নেভার এভার টেক ইনিশিয়েটিভ। কেন ভারত করে দিবে, কেন চীন করে দিবে? ওই যে মিস্টার মং আমার সাথে কথা বলে, সে কিন্তু সত্যি কথাগুলো আমাকে বলে যে দেখেন স্যার, আপনার বৌদ্ধ ধর্ম আর ইসলাম ধর্ম আমাদের এইসব পুরনো ধর্মভিত্তিক ইয়ে ভুলে যেয়ে একটা কথা মনে রাখতে হবে যে রোহিঙ্গা রাখাইন একসাথে থাকতে হবে আরাকানে। উনি যে বললেন আরাকান যদি স্বাধীন হয় রোহিঙ্গাদের কি হবে? রোহিঙ্গাস আর এ হিউজ ম্যান পাওয়ার অ্যান্ড দে আর সো স্টুপিড। ওরা প্রোগ্রাম করে, এই যে আরসানা কি কতগুলো টেলিভিশনে দেখবেন পিছনে কাবা শরীফের ছবি, ওই এমনি জলমল জলমল করতেছে, সানগ্লাস পরা এক রোহিঙ্গা নেতা রোহিঙ্গা ভাষায় আমি হইতুনু 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 কি বোঝে বুঝি। ইটস অ্যাবসলিউটলি আনরিয়ালিস্টিক, বোগাস। দে হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট এই যে আরাকান রাখাইনস গেট ফুল সাপোর্ট ফ্রম দ্য আরাকানিজ, এবং এই জন্যে আমাদেরকে মাইক্রো লেভেলে ইউ হ্যাভ টু মেক এ চয়েস। রোহিঙ্গাদেরকে চুজ করতে পারে। এখন যদি চুজ করতে হয়, দে শুড অ্যাবসলিউটলি থ্রো দেয়ার ওয়েট ইন ফেভার অফ দ্য আরাকান আর্মি। এবং তাতমাদার সাথে যাওয়া মানে আত্মাহুতি দেয়া। আপনি কি আছেন, আমি যতদূর পড়াশোনা করছি যা বুঝি, আর দিস জেনারেলস আর ফেসিং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এদের ভবিষ্যৎ চারদিক থেকে ঘিরে ফেলছে। এই যে রোহিঙ্গাদেরকে আর্ম করে ওদেরকে ব্যবহার করছে, ক্যারট ঝুলিয়ে দিচ্ছে, সিটিজেনশিপ দেবার, এটা যে কতখানি ধূর্ততা। আর সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের এই গভর্নমেন্ট এবং the army chief. What he said, I have never ever read such a rubbish in my whole life from an army chief. There is no realism, there is no sense of courage. আরে বন্ধুকে খুশি করতে গিয়ে আমি অন্য রাষ্ট্রের বিরাট ভাজন হতে পারবো না, এটা কি ধরনের কথা? কারে তুমি খুশি করবা? টাটমাডকে খুশি করবা? ইউ আর সেইং দিস অ্যাট এ পয়েন্ট ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট ইজ হ্যাঙ্গিং অন দ্য ব্যালেন্স। এবং এই রোহিঙ্গাদের, এবং এর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি দেখেন, আপনি সামরিক বাহিনীকে তার উপযুক্ত রোল প্লে করতে হবে এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসগুলোকে স্পিয়ার হেড করতে হয়। এটা আমি পড়াই, 40 বছর ধরে পড়াই আসতেছি। তার মানে রোহিঙ্গা সমস্যাটা এটা না, হোয়াট উই আর ডুইং ইজ উই আর কমপ্লিটলি ডিকটেটেড বাই ইন্ডিয়ান ইন্টারেস্টস। ভারত এখন আপনাকে বুদ্ধি দিচ্ছে আরাকান আর্মির সাথে কোনো সংযোগ করবা না, টাটমাডোর সাথে। কেন? বিকজ এখন আবার ইন্ডিয়া কিন্তু প্যাচ আপ করে ফেলছে ওই এদের সাথে, তারা চীনের সাথেও ইয়ে হচ্ছে। স্যার, এই বাস্তবতায় যখন কুকি চীনের এই সংকটটাও যুক্ত হয়, তখন সেটি নিয়ন্ত্রণের উপায় কি তাহলে বাংলাদেশ? কুকি চীনের সমস্যাটা এমন কোনো বড় সামরিক দিক থেকে এটা চিন্তা করলে ইট উইল টেক অনলি ফিউ ডেজ। নাম্বারস আর স্মল, দে আর এ ডিপ্রাইভড এলিমেন্ট। এরা কোনো বড় কিছু বিদ্রোহ করবে না আমার মনে হয়। বিদেশে বোধহয় কোনো না কোনো জায়গায় যদি ব্যাকিং তাদের না থাকতো, তারা কি এই সাহস করতো? প্রকাশ্য বললাম, ওই যে কাচিনরা নাকি ওদেরকে হেল্প করছে, এবং তারা একটা অ্যামেচার গ্রুপও হতে পারে, যে এই যে দিনের বেলায় বন্দুক ফুটাইতে ফুটাইতে আমরা ওয়াইল্ড ওয়েস্ট মুভিসগুলোতে এসব দেখি। এরকম আচরণ করাটা তো কোনো ট্যাকটিক্যাল চয়েস হতে পারে না। যদি প্রফেশনাল কোনো মিলিটারি আউটফিট হতো, এইভাবে দিনের বেলায় শহরের মাঝখান দিয়া বন্দুক ফুটে ব্যাংক রব করবে, হোয়াট ইজ দ্য পারপাস? দে ক্যান অনলি প্রুভ যে আমাদের এই সিকিউরিটি অ্যাপারেটাস ওয়াজ স্লিপিং। হয়তো রোজার সময় আর্মিরা, পুলিশরা সবাই রিল্যাক্সড হয়েছিল, কিন্তু আমি কুকি চীনকে অতখানি গুরুত্ব। আমাদের জন্য বড় সমস্যা হচ্ছে মায়ানমার ব্রেকআপ প্রসপেক্টস, হাউ ডু উই হ্যান্ডেল ইট। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে কোনো দেশেই হোক, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ইট ইজ দ্য ইন্টেলিজেন্স নেটওয়ার্কস দ্যাট প্লে দ্য মোস্ট পাওয়ারফুল রোল in penetrating into the other side's operational norms. এতদিনে আমাদের আরাকান আর্মির সাথে এমন ভালো সম্পর্ক হওয়া উচিত ছিল যে তারা এসে আমাদের রোহিঙ্গা ক্যাম্পসগুলো থেকে 50,000 রিক্রুট করতো, বিকজ দে নিড নাম্বারস টু ফাইট দ্য টাটমাডো। ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সংখ্যাগত দিক থেকে মিলিটারি ম্যান পাওয়ার নাই। আর এই রোহিঙ্গাগুলা হচ্ছে পৃথিবীর বলতে গেলে সবচেয়ে ওয়েস্টেড এলিমেন্টস, দে ক্যানট ইভেন ফাইট। কিন্তু তাও আমি সেদিন আরএসওর একটা ইয়ে দেখলাম, ডকুমেন্টারি, এক যেটাকে বললাম যমুনা টিভির লোক যে ইয়ে করলো, তা ওদের একটা ফাইটিং মেন্টালিটি ডেভেলপ করছে।
এখন যদি আমি মনে করি যে এই গভর্নমেন্টকে দিয়ে আপনি কিছু করতে পারবেন না, উই আর ডুমড। এই গভর্নমেন্ট যতদিন আসে, আওয়ার ফেট ইজ টু বিকাম এ ভ্যাসেল স্টেট। ইউ নো হাউ এ ভ্যাসেল স্টেট অ্যাক্টস? কোনো ইয়ে নাই। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট দিস সর্ট অফ গার্বেজ ইট ইমপ্লাইজ। তার মানে স্যার এখানে জেনারেল কামাল যেটি বলছিলেন যে আমাদের একটা ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিও সাজানোর বিষয় আছে ভাই, অ্যাপার্ট ফ্রম মিলিটারি অ্যাফেয়ার্স। ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি তো সাজাবেন, কিন্তু ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিতে আপনি দেখেন ইউ হ্যাভ এ ভেরি হাইলি প্রফেশনাল ফরেন সেক্রেটারি, একসময় জাতিসংঘে ছিল, নাও হি হ্যাজ গট হিজ এক্সটেনশন, হি ইজ জাস্ট সিটিং অন ইট অ্যান্ড হি ইজ জাস্ট ডুইং হোয়াট এভার ইজ টু বি ইজ টোল্ড বাই হিজ মাস্টার্স ভয়েস। এই যে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আসবে ঢাকায়, ইনস্ট্রাকশনস দিয়ে যাবে, and that will decide ইন্ডিয়ান the ফরেন fate সেক্রেটারি of আসছেন না, তার সফরটি স্থগিত আমাদের হয়েছে। একটা বড় ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ যদি না আসে, তাহলে এই দেশের স্ট্যাটাস ক্লায়েন্ট স্টেট ছাড়া আর কোনো ভবিষ্যৎ নাই। আমরা আজকে আলোচনা শেষ করবো। নিশ্চয়ই এটি আসলে অনেক বড় ক্যানভাসের আলোচনা, অন্য কোনো একদিন আলোচনা করা যাবে আরও বিস্তারিত। অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত স্বামী কামাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইনসাইট পলিটিক্স। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।